হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আমরা লুসেন্টে জেনারেল সায়েন্সের ফিজিক্স স্টার্ট করেছি, যেখানে আমাদের 1 থেকে 14টি চ্যাপ্টার আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমরা 15 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো খুব ইম্পর্টেন্ট ভিডিও, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই ভিডিওর সাথে আমি তোমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশনও দিয়ে দেবো, যেগুলো পরীক্ষায় বারবার আসে। এখানে সবটি ভালো করে দেওয়া নেই, তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, ফুল ওয়াচ করতে থাকো ভিডিওটি। তো ফ্রেন্ডস, প্রথমে আমাদের জানতে হবে স্থির তড়িৎ ব্যাপারটা কী। স্থির তড়িৎ ব্যাপারের জন্য প্রথমে আমরা আমরা যখন কোনো জিনিসকে ঘষি, মনে করো রাব করি, যখন আমরা চিরুনি দিয়ে আমরা মাথা আঁচড়াচ্ছি, তো চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর যদি আমরা কাগজের ছোটো ছোটো টুকরো কাটলাম, সেই টুকরোগুলোকে যদি চিরুনি দিয়ে আমরা মাথায় ভালো করে ঘষে যদি সেই কাগজের কাছে আনি, আমরা দেখতে পাবো যে কাগজের টুকরোগুলি সেই চিরুনির গায়ে আকর্ষণ করছে। একটা ধরনের কাগজের একটা আকর্ষণ বল অনুভব করছে, সেই চিরুনিটা কাগজকে আকর্ষণ করে দেখবে গায়ে লেগে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে আমরা বলতে পারি যে চুলের সঙ্গে ওই চিরুনি ঘষার ফলে একটা স্থির তড়িৎ উৎপন্ন হয়েছে, তার জন্য তড়িৎ বল ক্রিয়া করছে। তো এই তড়িৎ বল করার যে ঘটনা, ঠিক আছে, এই দুটি বস্তুর মধ্যে যে তড়িৎ বল করার যে ঘটনা, এই ঘটনাকে আমরা বলে থাকি ইলেকট্রিক চার্জ। তো এখানে কী বলছে দেখো, হোয়েন টু বডিজ আর রাবড টুগেদার দে অ্যাকোয়ার দ্য প্রপার্টি অফ অ্যাট্রাক্টিং লাইট অবজেক্ট লাইক small bits of paper, কাগজের ছোটো টুকরো, ডাস্ট পার্টিকেল এটসেট্রা। দ্য বডিজ হুইচ অ্যাকোয়ার দিস প্রপার্টি আর said to be electrified or charged with electricity। তো এই যে ঘটনাটাকে, এটাকে আমরা বলে থাকি যে রাব করার ফলে, এটাকে বলে থাকি আমরা ইলেকট্রিফাইড অর চার্জ উইথ ইলেকট্রিসিটি। তো এবার আমরা জানবো ইলেকট্রিক চার্জ কী। তো ফ্রেন্ডস, প্রথমে বলে রাখি, চার্জ হচ্ছে একটা বেসিক প্রপার্টি। দেখো, চার্জ ইজ এ বেসিক প্রপার্টি। এটা কিসের জন্য হচ্ছে? চার্জটা সৃষ্টি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক এফেক্ট, যে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক ফলাফল, এটার জন্যই চার্জ হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি, ধরো চিরুনি আর ওই যে কাগজের টুকরোর মধ্যে যে আকর্ষণ বল হচ্ছে, ওই আকর্ষণ বলটা যে ধর্মের জন্য হচ্ছে, সেটাই হচ্ছে পদার্থের চার্জ। তো প্রথমে বলে রাখি যে চার্জ হচ্ছে একটা স্কেলার রাশি। চার্জ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এবং চার্জের সিজেস একক হচ্ছে চার্জের স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আমরা বলে থাকি। চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, যাকে সি দ্বারা ডোনেট করা হয়। চার্জের এসআই একক কুলম্ব। এবং যদি চার্জ মানে বাংলা আধান, একে বলা হয় আইটি, যার মাত্রা হয় আইটি। চার্জের মাত্রা হচ্ছে আইটি। এবং এই চার্জকে যেমন আমরা সব থেকে ছোটো চার্জ যদি বলা হয়, সব থেকে ছোটো চার্জের নাম কি? সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে সব থেকে ছোটো চার্জ। এর থেকে কোনো চার্জ নেই, যত চার্জ হবে সব এটার গুণিতক। এটা সব থেকে ছোটো চার্জ, এটা হচ্ছে কুলম্ব আধানে। এই চার্জটাকে যদি তোমরা সিজিএফ প্রকাশ করো, সেটা হবে 4.8 × 10⁻10 ESU, যাকে বলে থাকি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, তো এবার দেখো চার্জ কী বলছে। চার্জ ইজ দি বেসিক প্রপার্টি, এটা পড়লাম। এবার দেখো, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নেমড দ্য 2 টাইপস অফ চার্জ অ্যাজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম নামকরণ করেছিল দুটো চার্জের, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। আর একটা চার্জ পাওয়া যায় যেটা হচ্ছে নিউট্রাল চার্জ। চার্জের সাধারণত আমরা পরমাণুর মধ্যে পড়েছি যে 3টি বেসিক প্রপার্টি আছে। একটা পজিটিভ চার্জ, যেটা হচ্ছে প্রোটন কণা, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, যেটা হচ্ছে ইলেকট্রন কণা, আর একটা নিস্তড়িত কণা, যারটার নাম হচ্ছে নিউট্রন। তো এবার দেখো, সিমিলার চার্জ রিপিল ইচ আদার অ্যান্ড অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। অর্থাৎ দুটি প্লাস চার্জ হয়, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি একটা মনে করো প্লাস আর মাইনাস চার্জ হয়, তারা পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ নিজের দিকে টানবে, আর একটা বিকর্ষণ করবে। ঠিক আছে, তো এখানে এটাই বলা হচ্ছে। এরপর দেখো, চার্জিং অফ বডিজ টেক্স প্লেস ডিউ টু ট্রান্সফার অফ ইলেকট্রনস ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। অর্থাৎ কোনো বস্তু দেখো চার্জিং যে করছে, সেটা সম্পূর্ণ ইলেকট্রন ট্রান্সফার হয়। মনে করো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এই বস্তু ইলেকট্রন আছে, এই বস্তু ইলেকট্রন আছে। তো এই বস্তু যদি এই বস্তুকে একটা মনে করো ইলেকট্রন ট্রান্সফার করলো, তাহলে এই বস্তুটাকে আমরা বলতে পারি এটা পজিটিভলি চার্জ হচ্ছে। আর এখানে ইলেকট্রন যে এই বস্তুটা গেইন করলো, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে সবসময় ইলেকট্রন ট্রান্সফার হয়। আমরা বলতে পারি দুটো বস্তুর মধ্যে সবসময় যেটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ কোনো বস্তুর ওপর সবসময় ইলেকট্রন চলাফেরা করে। তো ফ্রেন্ডস, এরপর তোমাদের একটা ছক দেওয়া আছে, দেখে নাও এই ছকটা কী বলতে চাচ্ছে। যদিও ছকটা থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না,
প্রশ্ন আসে না বললেই চলে। তো আমি আপনাদের ছকটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, হয়তো এর আগে ভালো করে বুঝতে পারিনি তোমরা ছকটা। দেখো ছক কী বলা হচ্ছে ছকটা সম্বন্ধে, এ লিস্ট অফ মেটেরিয়াল হ্যাজ বিন গিভেন বিলো, বলতে নিচে একটা লিস্ট দেওয়া আছে। দি লিস্ট ইজ সাচ দ্যাট any of the material in the list will be positively charged when rubbed with any other material coming later in list. The other material will naturally be negatively charged. তো ফ্রেন্ডস এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে নিচে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টের ধরো আমি এখানে ফার নিলাম, ফার মানে হচ্ছে বাংলায় পশম নিলাম, আর একটা মনে করো গ্লাস নিলাম, ঠিক আছে, মানে কাঁচদণ্ড নিলাম আর একটা গ্লাস নিলাম। তো এই দুটো বস্তুর মধ্যে আমি ঘষবো, মানে পশম নিলাম আর কাঁচ নিলাম, এই দুটো বস্তুর মধ্যে আমি ঘষাঘষি করব। তো ঘষার ফলে আমাকে বলতে হবে যে কোনটা পজিটিভ চার্জ হবে এবং কোনটা নেগেটিভ চার্জ হবে। এটা কী করে বুঝবো, বলছে লিস্টে যেটা প্রথমে থাকবে, অর্থাৎ এখানে ফার মানে পশম হচ্ছে প্রথমে আছে, সুতরাং পশম হবে পজিটিভলি চার্জ এবং গ্লাস হবে নেগেটিভলি চার্জ। এবার মনে করো আমি গ্লাস নিলাম আর একটা কিছু একটা পরে নিলাম, তোমরা পেপার নিতে পারো, সিল্ক নিতে পারো, এরপরে যেগুলো আছে হিউম্যান বডি নিলাম। তো এবার আমি গ্লাস নিলাম আর হিউম্যান বডি নিলাম, তাহলে বলতে পারি এবার কোনটা পজিটিভ চার্জ কোনটা নেগেটিভ চার্জ হবে। তো এবার দেখো গ্লাসটা উপরে আছে, মানে লিস্টের উপরে কোনটা আছে, গ্লাসটা আছে, যেহেতু গ্লাস 5 নম্বরে আছে আর হিউম্যান বডি 8 নম্বরে আছে, সুতরাং আমরা বলতে পারি গ্লাস হবে পজিটিভ চার্জ আর হিউম্যান বডি হবে নেগেটিভ চার্জ। মানে এই লিস্টের যেটা উপরে থাকছে, মানে নাম্বার ওয়াইজ যেটা উপরে থাকছে, সেটার সাথে যদি নিচের নাম্বার ওয়াইজ বস্তু ঘষি, তাহলে উপরেরটা হবে পজিটিভ চার্জ এবং নিচেরটা অটোমেটিকভাবে নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তো এখানে উপরে এটা বলা হয়েছে, তোমরা পড়ে নিতে পারো। দেখো উইল বি পজিটিভলি চার্জড হোয়েন রাবড উইথ অ্যানি আদার মেটেরিয়াল লেটার ইন দি লিস্ট। দেখো লেটার মানে পরে, পজিটিভলি চার্জ হবে যদি সেই বস্তুকে রাব করা হয় লেটার ইন দি লিস্ট, তার পরের কোনো বস্তুর সঙ্গে, এটা এখানে বলা হয়েছে ছকটার। তো এবার দেখো, এবার আমরা আলোচনা করব সারফেস ডেনসিটি অফ চার্জ। সারফেস ডেনসিটি অফ চার্জ মানে হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, বাংলায় বলতে পারি তলমাত্রিক ঘনত্ব। তো তলমাত্রিক ঘনত্ব কি, মনে করো এখানে আমি একটা সারফেস নিলাম, এটা একটা যে কোনো একটা পৃষ্ঠতল নিলাম, সারফেস নিলাম, সেই সারফেসের উপর আমি চার্জ আছে, এভাবে চার্জ ছটিয়ে ছটিয়ে আছে, সারফেসের উপরে চার্জ আছে, কিংবা তোমরা গোলকের উপরে চার্জ বিভিন্ন রাখতে পারো, মনে করো গোলকের গায়ে এভাবে চার্জ আছে, এভাবে চার্জ আছে। তাহলে এখানে আমি বের করব যে সারফেস ডেনসিটি অফ চার্জ অর্থাৎ পদার্থের তলমাত্রিক ঘনত্ব কী। তো তলমাত্রিক ঘনত্ব হচ্ছে যে এই পদার্থের একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চার্জ আছে, মানে ইউনিট এরিয়া নিয়ে নেব, সেই একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চার্জ আছে সেটাকে আমরা বলে থাকি ওই পদার্থের তলমাত্রিক ঘনত্ব। তো কী করে বুঝবো, মনে করো এ ক্ষেত্রফল, একটা টোটাল ক্ষেত্রফল নিলাম এ ক্ষেত্রফলের উপর কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে একক ক্ষেত্রফলের ওপর কত পরিমাণ চার্জ থাকবে, কিউ বাই এ, ঐকিক নিয়ম। এই কিউ বাই একে বলে থাকি আমরা সিগমা, যেটা মানেই হচ্ছে সারফেস ডেনসিটি অফ চার্জ। সারফেস ডেনসিটি অফ চার্জকে আমরা সিগমা দ্বারা ডোনেট করে থাকি, যেটা মানে হচ্ছে কিউ বাই এ। সুতরাং আমরা বলতে পারি সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, যেখানে সিগমা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। তো এখানে কিছু বলা হয়েছে দেখো, যে সারফেস ডেনসিটি অফ চার্জ ইজ ডিফাইন্ড অ্যাজ দি অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট এরিয়া, ঠিক আছে, পার ইউনিট এরিয়া অন দি সারফেস অফ কন্ডাক্টর। একটা পরিবাহীর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চার্জ থাকে সেটাকে আমরা বলে থাকি সারফেস ডেনসিটি অফ চার্জ। তো এরপর দেখো, দ্য সারফেস ডেনসিটি অফ চার্জ অ্যাট এ পয়েন্ট অন দ্য সারফেস অফ কন্ডাক্টর ডিপেন্ডস আপন দ্য শেপ অফ কন্ডাক্টর অ্যান্ড প্রেজেন্স অফ আদার কন্ডাক্টর অর ইনসুলেটর নিয়ার দ্য গিভেন কন্ডাক্টর। তাহলে একটা পদার্থের যে সারফেস ডেনসিটি অফ চার্জ, একটা বিন্দুতে সারফেস ডেনসিটি অফ চার্জ, সেটা কিসের উপর নির্ভর করছে, সেটা তার শেপের উপর নির্ভর করছে, আর প্রেজেন্স অফ কন্ডাক্টর ইনসুলেটর নিয়ার, আর তার কাছে কোনো ইনসুলেটর আছে নাকি সেটার উপর নির্ভর করবে। তো ফ্রেন্ডস তোমরা এভাবে মনে রাখতে পারো যে সিগমা সেটা কী হয়, কিউ বাই এ। মনে করো একটা গোলকের ক্ষেত্রে আমি নির্ভর করব, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4/r²। তো সুতরাং এক্ষেত্রে এই যে চার্জ ডেনসিটি সেটা তার ব্যাসার্ধের সঙ্গে বর্গের সঙ্গে ব্যস্ত অনুপাতি, মানে সিগমা প্রপোর্শনাল টু 1/r² হচ্ছে, এভাবে বর্গের সঙ্গে ব্যস্ত অনুপাতে ক্রিয়া করছে, সুতরাং এটা শেপের উপরও নির্ভর করছে। তো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট হচ্ছে দেখো, দ্য সারফেস ডেনসিটি অফ চার্জ অ্যাট অ্যানি পার্ট অফ দ্য কন্ডাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অফ কার্ভেচার। এটাই আমি দেখালাম, ইনভার্সলি প্রপোর্শনাল রেডিয়াস অফ কার্ভেচার দ্য সারফেস ডেনসিটি অফ চার্জ অ্যাট অ্যানি পার্ট অফ কন্ডাক্টর ইনভার্সলি প্রপোর্শনাল, মানে সবসময় কী হবে, এটার সঙ্গে সবসময় আরটা ইনভার্সলিভাবে থাকবে, সবসময় আরটা থাকবে সিগমার সাথে।
তো এরপর দেখো দিস ইজ হোয়াই, এই কারণেই সারফেস ডেন্সিটি অফ চার্জ ইজ ম্যাক্সিমাম অ্যাট দি পয়েন্টেড পার্ট অফ দ্য কন্ডাক্টর। তো এই কারণে কি হয় যে ম্যাক্সিমাম চার্জ ডেন্সিটি হয় পয়েন্টেড পার্ট অফ কন্ডাক্টর, একটা পয়েন্টেড পার্ট অফ কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাক্সিমাম চার্জ হয়। তো পরের ভিডিও, তো এবার আমরা কন্ডাক্টর নিয়ে আলোচনা করব। তো কন্ডাক্টর যাকে বাংলায় বলা হয় পরিবাহী, তো কন্ডাক্টর বকে বলা হয় পরিবাহী। তো আমরা জানি যে কোনো পদার্থ মানে সেটা তড়িৎ পরিবহন করতে মানে 3 ধরনের পদার্থ হয়ে থাকে, যে সেটা তড়িৎ পরিবহন ভালো করতে পারে, একটা হচ্ছে তড়িৎ পরিবহন ভালো করতে পারে না, আর একটা হচ্ছে মানে মোটামুটি, এই দুটোর মাঝামাঝি, মানে মাঝারিভাবে তড়িৎ প্রবাহ করতে পারে, খুব অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ করতে পারে। তো এই ধরনের পদার্থকে 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্ডাক্টর, আর একটা হচ্ছে ইনসুলেটর বলা হয়, আর একটাকে বলা হয় সেমি কন্ডাক্টর। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা ইনসুলেটর আর ডাইইলেকট্রিক বলা হয়, আর একটা হচ্ছে সেমি কন্ডাক্টর মানে পরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী। তো এখানে দেওয়া আছে প্রথমেই কন্ডাক্টর। কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী। পরিবাহী কি, যে সমস্ত পদার্থ বা মেটেরিয়াল তড়িৎ পরিবহন করতে পারে তাদের বলা হয় পরিবাহী। কন্ডাক্টর আর দোজ মেটেরিয়াল হুজ অ্যালাউ ইলেকট্রিসিটি, যে ইলেকট্রিসিটিকে অ্যালাউ করে টু পাস থ্রু দেমসেলভ। গুড কন্ডাক্টর হ্যাভ লুজলি বাউন্ডেড ইলেকট্রনস। এখানে মনে রাখবে গুড কন্ডাক্টর হ্যাভ লুজলি বাউন্ডেড ইলেকট্রন, মানে যারা ভালো পরিবাহী হয়। কোনো পদার্থ পরিবহন ক্ষমতা তার বেশি হবে কখন, যখন তার মধ্যে ইলেকট্রনগুলি সচলভাবে চলাচল করতে পারে। মনে করো এটা একটা রড আছে, ভালো চলতে পারবে কখন, যখন এর মধ্যে ইলেকট্রনগুলি ফ্রিলিভাবে মুভ করতে পারবে, খুব তাড়াতাড়ি সচলাচলভাবে মুভ করতে পারবে। সুতরাং এটাকে আমরা বলবো ভালো পরিবাহী। যেমন একটা ভালো পরিবাহীর উদাহরণ হচ্ছে সিলভার, এর মধ্যে কি সহজ ইলেকট্রনগুলি খুব ভালোভাবে মুভ করতে পারে। তো ফ্রেন্ডস এবার দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে কন্ডাক্টর বা পরিবাহীর, যেমন মেটালস লাইক সিলভার, আয়রন, কপার, এগুলো হচ্ছে একটা পরিবাহীর উদাহরণ। তারপর দেখো আর্থ, স্পেশালি দ্য ময়েস্ট পার্ট অ্যাক্টস লাইক এ হিউজ কন্ডাক্টর। আর্থের যে ময়েস্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে একটা হিউজ কন্ডাক্টর বলা হয়, হিউজ পরিবাহী। এবার দেখো সিলভার ইজ দি বেস্ট কন্ডাক্টর, যদি বলা একটা বেস্ট কন্ডাক্টর, সব থেকে বেশ ভালো কন্ডাক্টরের নাম হচ্ছে সিলভার, সব থেকে বেশি পরিবাহী সিলভার বলা হয়, যাকে কি বাংলায় রূপো বলা হয়, হিন্দিতে চাঁদি বলা হয় সিলভার। তারপর যদি তোমরা যদি এরপরে আসো কপার বলতে পারো এরপরে, তারপরে তোমরা অ্যালুমিনিয়াম বলতে পারো পরিবহনের দিক থেকে। তো এবার দেখো ইনসুলেটর কাকে বলে। ইনসুলেটর মানে হচ্ছে ইনসুলেটর আর দোজ মেটেরিয়াল হুইচ ডু নট অ্যালাউ ইলেকট্রিসিটি টু ফ্লো থ্রু দেমসেলভ, মানে যার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস হয় না, একে আমরা ইনসুলেটর বলে থাকি। যেমন হচ্ছে কাঠ, পেপার, তারপর মিসা, গ্লাস, এভোনাইট, এইগুলি। ঠিক আছে। তো এবার দেখো এর পরে আছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কুলম্বস ল। তো এবার আমরা কুলম্বস ল বা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। তো এটা খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এবার আমরা আলোচনা করব কুলম্বসের সূত্র নিয়ে। তো কুলম্বস লয় কী বলা হচ্ছে, কুলম্বস লয় মনে করো এখানে একটা পয়েন্ট চার্জ নিলাম, এখানে একটা পয়েন্ট চার্জ নিলাম, বা বিন্দু আধান বলতে পারো, বা স্ফেরিক্যাল আকৃতির আধান নিলেও চলবে। একটা নাম হলো Q1 আর একটা নাম দিলাম Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো R নিলাম। তাহলে কুলম্বের সূত্রে বলছে যে দুটি বিন্দু আধানের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটোই হতে পারে, আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে, যে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/r² হয়। তো এটা হচ্ছে কুলম্বের সূত্র, যে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তো সুতরাং এই দুটোকে আমরা যদি এক করে দিই যৌগিক ভেদর নিয়ম অনুযায়ী, আমরা কত পাবো এখানে F প্রপোর্শনালটা আমরা পেয়ে যাব Q1 Q2/r²। তো এখান থেকে আমরা লিখতে পারি যে F সমান, তোমরা কেউ লিখতে পারো অথবা লিখতে পারো 1/4πε0। এই 1/4πε0 কখনো কখনো কেউ লেখা থাকে ডট Q1 Q2/r²। তো সিজেস পদ্ধতিতে যদি তোমরা বিচার করো তো এই পুরো পার্টটার মান হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে সিজেস পদ্ধতিতে শুধু তোমরা এই সূত্রটাই হয় যে F সমান Q1 Q2/r²। আর যদি এসআই পদ্ধতি বলো তাহলে 1/4πε0 আছে, যে 1/4πε0 পেলাম, এই টোটালটার মান হয়ে যায় 9 × 10⁹। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, যেখানে ε0 হচ্ছে শূন্যস্থানের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি তোমরা বলতে পারো, যেটার মান হচ্ছে 8.854 × 10⁻⁻12 নিউটন মিটার ইনভার্স কুলম্ব টু দি পাওয়ার -2। ঠিক এভাবে নিউটন মিটার স্কোয়ার আর কুলম্ব টু দি পাওয়ার -2 এরকম হবে। এটা হচ্ছে কুলম্বের সূত্র। তোমরা দেখে নাও, অ্যাকর্ডিং টু কুলম্বস ল দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন, দুটো ফোর্স অ্যাট্রাকশন আর রিপালশন বিটুইন টু পয়েন্ট চার্জ
at rest or directly proportional to the product of the magnitude of charge, যেখানে চার্জের শুধু মানের গুণফল হয়, magnitude of charge, and inversely proportional to the square of the distance between them, এবং তাদের ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে স্কোয়ারের। দি ফোর্স অ্যাক্টস অন দ্য লাইন জয়নিং দ্য টু চার্জেস, এই ফোর্সটা কী করে, অ্যাক্টস করে যে দুটো লাইন জয়নিং টু চার্জেস। তো ফ্রেন্ডস এরপরে আমাদের আসবে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যাকে বাংলায় বলা হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, মনে করো এখানে আমি একটা প্লাস চার্জকে রাখলাম, ধনাত্মক চার্জকে রাখলাম, তো ধনাত্মক চার্জ কী করবে, এর চারিপাশে একটা আধানের এর ক্ষেত্র তৈরি করবে, মানে এমন একটা অঞ্চল তৈরি করবে যেখানে এর কাছে যদি একটা অন্য একটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ আছে, মনে করো এখানে ধনাত্মক চার্জ আসলো, ঋণাত্মক চার্জ আসলো, তাহলে ধনাত্মক চার্জ আসলে কী করবে, এটাকে বিকর্ষণ করবে, আর এই চার্জটা কী করবে, একে আকর্ষণ করবে। তাহলে যত অঞ্চল জুড়ে এই ক্রিয়াটা করছে, যতটা ক্ষেত্র জুড়ে এই অঞ্চলটা কাজ মানে করছে, এই জায়গাটা জুড়ে এর ক্রিয়াটা প্রভাবটা বিস্তার ফেলছে, সেই জায়গাটুকুকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, সেই জায়গাটুকুকে, তাই তো। দেখো রিজিয়ন ইন স্পেস, ওই অঞ্চলটাকে অ্যারাউন্ড এ চার্জ অর চার্জড বডি হোয়ার দ্য চার্জ হ্যাজ ইটস ইলেকট্রিক্যাল এফেক্ট, ইলেকট্রিক্যাল এফেক্ট ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড অফ দ্য চার্জ, মানে যতটা অঞ্চল জুড়ে তার ইলেকট্রিক এফেক্টটা কাজ করছে সেই অঞ্চলটুকে আমরা বলে থাকি ইলেকট্রিক ফিল্ড। তো এবার পড়বো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি, মনে করো একটা প্লাস আধান রাখলাম, যেটা মনে করি এখানে প্লাস কিউ আধান রাখলাম, এটা হচ্ছে প্লাস কিউর আধান, তাহলে আধানটা কী করবে, এর চারপাশে একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি করবে, মনে করো একটা ক্ষেত্র বা অঞ্চল তৈরি করলো। এবার আমি কি করলাম, এবার আমি একটা প্লাস একক ধনাত্মক আধানকে, এটা প্লাস একক আধান ধনাত্মক, এটা টেস্ট চার্জ বলি, এটা মনে করি স্মল কিউ নট, এটা আমি এই ক্ষেত্র বা অঞ্চলে নিয়ে যেতে গেলাম, নিয়ে যেতে হলে আমাকে যে পরিমাণ বল প্রয়োগ করলো, সেই বলটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ কি বললাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, মনে করো কিউ পরিমাণ বল নিয়ে যেতে, কিউ নট পরিমাণ বল নিয়ে যেতে আমাকে এফ পরিমাণ বল প্রয়োগ করলো, তাহলে একক আধান নিয়ে যেতে কত কাজ করবে, এফ বাই কিউ নট, এই এফ বাই কিউ নটকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। সুতরাং আমরা ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ই মানে কত পেলাম, এফ বাই কিউ, ই মানে পেলাম আমরা এফ বাই কিউ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, সবসময় একক আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে যেতে হলে যে পরিমাণ বল অনুভব করে সেই আধানটি, সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ইন্টেন্সিটি। দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ দি ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ চার্জ, একটা একক ধনাত্মক আধান, এটা মনে রাখবে, এ ইউনিট পজিটিভ চার্জ প্লেসড অ্যাট দি পয়েন্ট, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো এটা মনে রাখবে, ই ইকুয়াল টু হয় এফ বাই কিউ, বা এফ ইকুয়াল টু ই কিউ, যে বল অনুভব করে সেটা হচ্ছে ই কিউ, এটা হচ্ছে অনুভব করে ই কিউ। তো এবার দেখো ইলেকট্রিক ফিল্ড অফ হলো কন্ডাক্টর। তো হলো কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কেমন হয়, তো দেখো হলো কন্ডাক্টর মানে কি, মনে করো তুমি একটি ফাঁপা গোলক নিলাম, আমি একটা ধাতব ফাঁপা গোলক নিলাম, তো এই গোলকটাকে যদি আমি চার্জ দিই, সেই চার্জটা কী হবে, সেই গোলকের সারফেসে গিয়ে এভাবে লেগে যাবে, এইভাবে সারফেস বরাবর ছড়িয়ে পড়বে। তো ফাঁপা কন্ডাক্টরের ক্ষেত্রে এটাই হয়, যে কোনো একটা চার্জ নিলাম, সেটা সবসময় তার সারফেসে চলে যাবে। ফাঁপা কন্ডাক্টর, তোমরা একটা যদি হলো টিউব নাও, একটা হলো টিউব নিলে, এভাবে মনে করো একটা হলো টিউব নিলে, সেটা গায়ে চার্জ দিলে, সেই চার্জগুলো কী হবে, এই হলো টিউবের গায়ে এভাবে করে ছড়িয়ে পড়বে। তো এদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অফ হলো টিউব। তো এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি ইলেকট্রিক ফিল্ড অফ হলো কন্ডাক্টর। তো এখানে দেখো কী বলা হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনসাইড এ চার্জ হলো কন্ডাক্টর ইজ জিরো। তাহলে একটা মানে ফাঁপা গোলক নিলাম, যার মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, এর মধ্যে যদি বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই এর মান কত, ই জিরো হবে। এটা চার্জ গিভেন টু সাচ এ কন্ডাক্টর, বলছে অর কন্ডাক্টর অফ অ্যানি শেপ রিমেইনস অফ ইটস সারফেস অনলি, সেটা শুধুমাত্র কোথায় থাকবে, সেটা শুধুমাত্র এর সারফেসে থাকবে। বলছে দিস এক্সপ্লেইনস হোয়াই এ হলো কন্ডাক্টর অ্যাক্টস অ্যাজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক শিল্ড, ইট ইজ ফর দি রিজন দ্যাট ইট ইজ safer to sit it can car or bus during lightning। এটা এই কারণেই যে কার এবং বাসের ক্ষেত্রে যখন লাইটনিং হয়, তোমরা মনে করবে যখন ধরো কোনো বজ্রপাত হলো, ঠিক আছে, তুমি কোনো গাড়ির মধ্যে আছো, কোনো গাড়ির মধ্যে থাকলে, তো যখন বজ্রপাত হলো দেখো সেই গাড়ির ওপর, সেই চার্জটা কী হবে, সেই চার্জটা সেই গাড়ির বাইরে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। এই কারণে হয়ে থাকে যে হলো কন্ডাক্টর থাকলে সেই চার্জ সবসময় তার সারফেসে বরাবর ছড়িয়ে পড়ে।
এটা। তো এবার আসছে দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব ব্যাপারটা কি? তড়িৎ বিভব হচ্ছে যে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইন দি ওয়ার্ক ডান ইন bringing a unit positive charge from infinity to that point। তো ইলেকট্রিক পোটেনশিয়াল কী বলছে দেখো, ইনফিনিটি থেকে এখানে মনে করো তড়িৎ ক্ষেত্র আছে, এখানে তড়িৎ ক্ষেত্র আছে, আমি এক একক ধনাত্মক এক একক চার্জকে অসীম দূরত্ব থেকে ইনফিনিটি থেকে এক একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় সেটাকেই বলা হয় ভোল্ট বা ইলেকট্রিক পোটেনশিয়াল, মানে বিভব, যাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তো তোমরা মনে করতে পারো যে কিউ পরিমাণ আধানকে আনতে, মনে করো অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ আধানকে আনলাম, ইনফিনিটি কোথা থেকে আনলাম, অ্যাট ইনফিনিটি অসীম দূরত্ব থেকে আমি কিউ পরিমাণ আধানকে আনলাম, ডব্লু পরিমাণ কাজ করতে হলো। একক আধানকে আনবো, কত পরিমাণ কাজ করতে হবে, ওই কী নিয়ম, ডব্লু বাই কিউ। তো এই যে ডব্লু বাই কিউ পেলাম একক আধানকে আমরা কার্য, এই ডব্লু বাই কিউকে আমরা বলে থাকি ইলেকট্রিক পোটেনশিয়াল, যাকে ভি দ্বারা প্রকাশ করে দিই। ডব্লু বাই কিউ ইকুয়াল টু ভি, বা তোমরা এভাবে মনে রাখতে পারো যে ডব্লু ইকুয়াল টু ভি কিউ। এখান থেকে এই ফর্মুলা দিয়ে তোমাদের অনেক সময় অঙ্ক চলে আসে, ডব্লু ইকুয়াল টু ভি কিউ। তো এটা রাখো কি, যে এসআই ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ কি ভোল্ট, ইট ইজ স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক ভোল্ট হচ্ছে একটা স্কেলার রাশি। আর তোমরা মনে রাখবে যে 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো এবার দেখো পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, তড়িৎ বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য হচ্ছে, মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এখানে প্লাস চার্জ রাখার ফলে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে এবং এখানে একটা চার্জ আছে। এই চার্জটা আমি এই স্থানে মনে করো ডব্লু এ পরিমাণ ছিল কার্য, তো এখান থেকে আমি যদি এখানে আনলাম, দিয়ে এখান থেকে এখানে আনলে মনে করো ডব্লু বি পরিমাণ কার্য করতে হলো। তো এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক মানে ধনাত্মক আধানকে, মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা বলে থাকি পোটেনশিয়াল ডিফারেন্স। আর কিছুই নয় পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স এর এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, আর এটাও হচ্ছে একটি স্কেলার রাশি, এটা মনে রাখবে। দেখো ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু আদার পয়েন্ট, মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু থেকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হলে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা বলে থাকি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। তো এরপরে আমরা ইলেকট্রিক ক্যাপাসিটি পড়ব। তো এরপরে দেখো যে ইলেকট্রিক ক্যাপাসিটি আছে, আমরা ইলেকট্রিক ক্যাপাসিটি মানে হচ্ছে কি, যে তড়িৎ ধারকত্ব থেকে বলে থাকি ক্যাপাসিটিকে আমরা ধারকত্ব। ধারকত্ব ব্যাপারটা কি, যে মনে করো কোনো একটা পদার্থ আছে, এই পদার্থের আমি বিভব পার্থক্য যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি, সেটা যদি আমি 1 ভোল্ট বৃদ্ধি করতে চাই, তো যে পরিমাণ আমাকে চার্জ দিতে হবে সেটাকে আমরা বলে থাকি ওই পদার্থের ধারকত্ব বা ইলেকট্রিক ক্যাপাসিটি। তার মানে কি বলতে যাচ্ছে, মনে করো যে ভি ভোল্ট বৃদ্ধি করতে কিউ পরিমাণ চার্জ লাগলো, তাহলে 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ লাগবে সেটা ধারকত্ব বললাম। কত চার্জ লাগবে, কিউ বাই ভি, এর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, যাকে সি বলে থাকি, সি। সুতরাং এখান থেকে আমরা কি পেলাম, যে কিউ বাই ভি ইকুয়াল টু পেলাম সি, বা কিউ ইকুয়াল টু তোমরা মনে রাখবে সিভি, এভাবে। তো কি বলা হচ্ছে দেখো, ইলেকট্রিক ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ দি চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ পোটেনশিয়াল। দেখো চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর বাই ইউনিটি, অর্থাৎ একক চার্জ ইনক্রিজ করতে। ইফ পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর ইজ ইনক্রিজড বাই ভি হোয়েন এ চার্জ কিউ, মানে ভি বৃদ্ধি করতে এইচ চার্জ লাগলো, তাহলে একক বৃদ্ধি করতে কত লাগবে, এখানে কিউ বাই ভি, এই কিউ বাই ভিকেই সি বলা হয়, এটাই বলা হচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এখানে যে ক্যাপাসিটেন্স হচ্ছে, এটাও স্কেলার রাশি এবং এর এসআই একক হচ্ছে ফ্যারাডে, এর যদি বলা হয় সিজেস একক কি, তো সিজেস একক হবে স্ট্যাট, STAT, স্ট্যাট ফ্যারাড। সিজেস একক হবে স্ট্যাট ফ্যারাড। 1 ফ্যারাড ইকুয়াল টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড হবে, স্ট্যাট ফ্যারাড, ঠিক আছে, এগুলো মনে রাখবে। তো এবার দেখো ইলেকট্রোকেমিক্যাল সেল মানে কি, ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজ হচ্ছে যেখানে কেমিক্যাল এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই,
মানে রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাই, এই ধরনের সেলকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল। তো এরকম সেল দুই প্রকারের হয়ে থাকে সাধারণত, একটা হচ্ছে প্রাইমারি সেল আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল, মানে প্রাইমারি বা মুখ্য সেল আর একটা গৌণ সেল বলা হয়। তো প্রাইমারি সেল ব্যাপারটা কি দেখো, বলা হচ্ছে ইন এ প্রাইমারি সেল ইলেকট্রিক এনার্জি অবটেইনড ফ্রম দ্য ইরিভার্সিবল। প্রাইমারি সেল হচ্ছে ইরিভার্সিবল। ইরিভার্সিবল ব্যাপারটা কি, মানে শুধুমাত্র যে একবারই কাজ করবে, যেটাকে আর পুনরায় ব্যবহার করতে পারবো না। মানে ধরো একবার একটা ব্যাটারি কিনলাম, সেটা একবার শুরু থেকে শেষ অবধি চললো, তারপর ব্যাটারিটাকে ফেলে বাদ দিয়ে দাও, এই ধরনের সেলকে বলা হয় প্রাইমারি সেল। মনে করো আমাদের ঘড়িতে যে ব্যাটারি থাকে, পেন্সিলগুলো ব্যাটারি, পেন্সিল ব্যাটারি বলি যাকে ঘড়িতে, সেগুলো হচ্ছে ইরিভার্সিবল সেল, মানে একবার শেষ হয়ে গেল তারপর সেটাকে ফেলে দিই, আমরা পুনরায় চার্জ করি না, এই ধরনের সেল হচ্ছে প্রাইমারি সেল আমরা বলে থাকি। কেমিক্যাল রিয়াকশন টেকিং ইনসাইড দ্য সেল আফটার কমপ্লিট ডিসচার্জ, যেটা কমপ্লিট ডিসচার্জ হওয়ার পর প্রাইমারি সেল বিকামস আনসার্ভিসেবল, যেটার ব্যবহার করা হয় না। যেমন উদাহরণ কি, ভোল্টাইক সেল, যেমন উদাহরণ দেখো, ভোল্টাইক সেল, লিকেন্স সেল, ড্যানিয়েল সেল আর ড্রাই সেল। আমরা যে ঘড়ির ব্যাটারিতে ব্যবহার করি, বা ধরো টর্চের আগে যে ব্যাটারি এগুলো ব্যবহার করতাম, সেগুলো সবই হচ্ছে ড্রাই সেল, যেগুলো চার্জ হতো না সেগুলো হচ্ছে ড্রাই সেল। আর সেকেন্ডারি সেলটা কি, এ সেকেন্ডারি সেল is that which has to be charged at first from an external electric source and them can be used draw current, such cells as rechargeable। আর সেকেন্ডারি সেল হচ্ছে যেটা রিচার্জেবল করা যায়, যেমন হচ্ছে আমাদের মোবাইলটা দেখো সমানে চার্জ দিই, তো মোবাইলটা চার্জ দিচ্ছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেল, মানে যেটাকে আমরা চার্জ দিতে পারি। তো ফ্রেন্ডস এবার দেখো প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, মানে যে তড়িৎ শক্তি উৎপাদন করেছিল কেমিক্যাল থেকে, ফার্স্ট কে করেছিল, তিনি হচ্ছেন আলেকজান্ডার ডি ভোল্টা, যার নাম অনুসারে আমরা পেয়েছি ভোল্টাইক সেল। তো তিনি কি করেছিলেন, তিনি একটা মনে করো পাত্র নিলেন, পাত্রের মধ্যে একটা তিনি জিঙ্কের রড নিলেন, জিঙ্কের রডটা আর একটা নিলেন কপারের রড, এখানে একটা জিঙ্কের রড নিলেন, একটা কপারের রড, এটা মনে করো একটা জিঙ্কের রড নিলাম আর এটা হচ্ছে একটা কপারের রড, আর নিচে তিনি দিয়ে দিয়েছিলেন H2SO4, এটা নিচে দিয়ে দিয়েছিলেন তিনি H2SO4, অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড, H2SO4 দিয়ে দিয়েছিলেন। তো এর ফলে তিনি কী করেছিলেন, তিনি এই যে পাত্রের মধ্যে তিনি জিঙ্কটাকে ক্যাথোড আর কপারের যে ধাতব পাত নিয়েছিলেন সেটাকে তিনি অ্যানোড রূপে ব্যবহার করেছিলেন। তো দেখো ইন 1794 ইন ভোল্টাইক সেল জিঙ্ক রড ইজ ইউজড অ্যাজ ক্যাথোড অ্যান্ড কপার রড ইজ ইউজড অ্যাজ অ্যানোড। বলছে দিস রড আর প্লেসড ইন সালফিউরিক অ্যাসিড কেপ্ট ইন এ গ্লাস ভেসেল। তো একটা গ্লাস ভেসেলের মধ্যে সালফিউরিক অ্যাসিড রেখেছিল এবং সেখানে মনে রাখবে এখানে যে জিঙ্ক রডটা কী হিসাবে, ক্যাথোড হিসাবে, আর কপার রডটা অ্যানোড হিসাবে ব্যবহার করেছিলেন ভোল্টাইক সেলের মধ্যে, এবং তিনিই প্রথম, অর্থাৎ আলেকজান্ডার ডি ভোল্টা, তিনিই প্রথম কেমিক্যাল থেকে তৈরি করেছিলেন কী সেল, ইলেকট্রিক সেল তৈরি করেছিলেন 1794 সালে। তো এবার দেখো ইন লেকান সেল কার্বন রড অ্যাক্টস অ্যানোড, এবং লেকান সেলের ক্ষেত্রে কার্বন রডটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করেছে আর জিঙ্ক রডটাকে কি ক্যাথোড হিসাবে। তো আগের ক্ষেত্রে ভোল্টাইক সেলেও জিঙ্ক রডটা ক্যাথোড হিসাবে, আর আগের ক্ষেত্রে এখন কপার ব্যবহার করেছিলাম, এখন কপারের জায়গায় কার্বন ব্যবহার করা হয়েছে লিকেন সেলে। তো এবার দেখো দিস রডস আর প্লেসড ইন অ্যামোনিয়াম ক্লোরাইড কেপ্ট ইন গ্লাস ভেসেল। তো অ্যামোনিয়াম ক্লোরাইড এবার রেখেছিল, আগে কি রেখেছিলাম আমরা, আগে রেখেছিলাম H2SO4, এখন কি রাখছি আমরা, এটার পরিবর্তে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে তোমরা মনে রাখবে NH4Cl, এটাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এবার দেখো দ্য ইএমএফ অফ লিকেন সেল ইজ 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট হচ্ছে লিকেন সেলের। তারপর আমরা যে ড্রাই সেল, আমরা ঘড়ির ব্যাটারি ব্যবহার করি, সেটা হচ্ছে 1.5 ভোল্ট, এগুলো সব 1.5 ভোল্ট ব্যবহার করা হয়। লিকেন সেল ইজ ইউজড ফর ইন্টারমিটেন্ট ওয়ার্কস, দ্যাট ইজ ওয়ার্কস ইন হুইচ কন্টিনিউয়াস ইলেকট্রিক এনার্জি, যেটা কী করবে, কন্টিনিউয়াস ইলেকট্রিক এনার্জি প্রডিউস করবে, ইজ নট রিকোয়ার লাইক কারেন্ট বেল, ইলেকট্রিক বেল, এবং যাতে কোনো ইলেকট্রিক বেলের দরকার না পড়ে। তো এবার দেখো ইন এ ড্রাই সেল মিক্সচার অফ MnA2 অর্থাৎ ম্যাঙ্গানিজ অক্সাইড, একটা শুষ্ক ব্যাটারির মধ্যে কী ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজ অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড কার্বন কেপ্ট ইন জিঙ্ক ভেসেল, এবং কার্বন এগুলো সব জিঙ্ক ভেসেলের মধ্যে রাখা হয়। সেই জিঙ্কটা মানে বাইরে দেখবে প্রলেপ দেওয়া থাকে, প্রলেপ দেওয়া থাকে। এই কার্বন রড
এবং দেখবে যে আগেকার বড় যে মোটা মোটা যে ব্যাটারিগুলো থাকতো, বড় বড় লাইটে ব্যবহার করা হতো, সেখানে একটা মোটা পাড়া রড এভাবে যুক্ত থাকতো, কালো রঙের রড, ওই রডটা হচ্ছে কার্বনের রড, এবং মাথায় দেখবে টুপি থাকতো একটা, এরকম ব্যাটারিটাতে থাকতো, তাই তো, এরকম ব্যাটারিটা থাকতো। এবং পাশে উপরে একটা একবার টিনের একটা প্রলেপ দেওয়া থাকতো ঠিক এটার গায়ে, ব্যাটারিটার গায়ে, মাথায় একটা টুপি থাকতো, এবং এই যে মাঝের রডটা থাকতো এটা জিঙ্কের রড, এই কার্বনের রড ব্যবহার করা হতো। এই কার্বন রড ইজ প্লেসড ইন দি মিক্সার হুইট অ্যাক্ট অ্যাজ অ্যানোড, যেটা অ্যানোডেও ব্যবহার করা হয়। দিস জিঙ্ক ভেসেল itself acts as cathode. The EMF of dry cell is 1.5 ভোল্ট, এবং ড্রাই সেলের ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।